কলাবাগানে হাতুড়ি দিয়ে খুন করে নারীর মরদেহ রাখা হয় ডিপ ফ্রিজে, যোগাযোগ বন্ধ করে দিয়ে স্বামী পলাতক। বেলা 12টার মধ্যে প্রজ্ঞাপন না হলে শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষকদের একাত্মতা পোষণ করেছেন বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলছে চরম স্বেচ্ছাচারিতা, উদাসীনতায় পুড়েছে প্রায় 100 কোটি টাকার মোটর। প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কাল চাকসু নির্বাচন, পরের দিন ভোট হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে। ফেব্রুয়ারির ভোটে দেশ গড়ার কাজের সুযোগ আসবে, প্রতিষ্ঠিত হবে অনেক কিছু। বৈশ্বিক ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান ডক্টর ইউনূসের। ইসরায়েলে পার্লামেন্টে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত, হট্টগোল। মিশরে শান্তি সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। এবার জানাবো খবরের বিস্তারিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রপাতির কারিগরি পরীক্ষার কাজে চলছে চরম স্বেচ্ছাচারিতা, ফলে দফায় দফায় বাড়ছে প্রকল্প বাস্তবায়নের সময় এবং ব্যয়। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ৬৬ মাসে ১৭০০ টেস্টের পরিকল্পনা থাকলেও হয়েছে মাত্র ১৭১টি নন নিউক্লিয়ার টেস্ট। উদাসীনতায় পুড়েছে প্রায় ১০০ কোটি টাকার মোটর। স্পর্শকাতর পারমাণবিক স্থাপনায় এমন স্বেচ্ছাচারিতার বিষয়টি খতিয়ে দেখার তাগিদ বিশেষজ্ঞদের। ইউসুফ রানা ৩ পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যন্ত্রের একটি নিউক্লিয়ার টেস্ট করতে গিয়ে ঘটে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএর গাইডলাইন অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আগে করতে হবে এমন প্রায় ২০০০ নন নিউক্লিয়ার এবং নিউক্লিয়ার টেস্ট। কিন্তু স্পর্শকাতর এসব টেস্ট নিয়ে চরম স্বেচ্ছাচারিতায় মেতেছেন কর্মকর্তারা। চলতি বছর ১৯শে জুনের মধ্যে প্রথম ইউনিটে ১৭০০ টেস্টের পরিকল্পনা থাকলেও ৬৬ মাসে কর্মকর্তারা করেছেন মাত্র ১৭১টি নন নিউক্লিয়ার টেস্ট। এগুলোর মধ্যে A0 সাবস্টেজে ৩৯ মাসে ৫৫৯টি টেস্টের পরিকল্পনা থাকলেও হয়েছে মাত্র ১৬টি। A1 সাবস্টেজে ৯ মাসে ১১৮৭টি টেস্টের পরিকল্পনা নিয়ে ২৪ মাসে করা হয় ৯৯টি। A3 সাবস্টেজে ৩ মাসে ৫২৮টির জায়গায় হয়েছে ২০টি এবং A4 সাবস্টেজের ১৪৫টি টেস্টের কাজ শুরুই হয়নি। ইচ্ছেমতো শিডিউল পরিবর্তন করেছেন কর্মকর্তারা। শুধু তাই নয়, ১০৬টি টেস্ট বাতিলের প্রস্তাব করেছেন তারা। টেস্টের সময় উদাসীনতায় রিয়েক্টর কুলান পাম্প ৩-এর মোটর পুড়ে গেছে। প্রায় ১০০ কোটি টাকা দামের গুরুত্বপূর্ণ এই মোটর ছাড়া A3 সাবস্টেজে কোল্ড অ্যান্ড হট ফাংশনাল টেস্ট সম্ভব নয়। অথচ বিবৃতিতে দাবি করা হয় এই টেস্ট শেষ হয়েছে। তো একটা ঐতিহ্যবাহী কোম্পানি ইন্টারন্যাশনাল, তারা কিভাবে অ্যালাউ করলো এর জন্য অব্যবস্থাপনা? বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সামান্য অবহেলা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এত বড় একটা প্রকল্পে এই কয়েকজন লোকের মাধ্যমে পরিচালিত হওয়া এবং এটার সাথে কোনো তথ্য উপাত্ত, এটা বিশ্লেষণ, কারণ এটার সাথে যে আরো টেকসই করার জন্য যে টেকনোলজি ট্রান্সফারের বিষয়, জানানোর বিষয়, সেফটির কথা যেটা বললেন, তো এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। এর দায়টা তো আসলে কয়েকজন লোকের কি নিতে হবে। এই গতিতে কাজ চললে আরো প্রায় ১৭০০ নিউক্লিয়ার এবং নন নিউক্লিয়ার টেস্ট শেষ করতে কত সময় লাগবে সেই প্রশ্নও তুলেছেন তিনি। কারিগরি বিষয়ে তথ্য নেই জানিয়ে কর্মকর্তারা বলছেন, ডিসেম্বর মাসে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছেন তারা। তবে বিষয়টি আমলে নিয়ে গত প্রায় ২ মাস যাবৎ টেস্টের কাজে গতি এসেছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা। টেকনিক্যাল বিষয়টাও আমি বলতে পারছি না, তবে ডিসেম্বরের মধ্যে শুরু হবে, সেরকম প্রোগ্রাম নিয়ে আমরা আগাচ্ছি। রূপপুর নিয়ে কথা বলতে নারাজ এই কেন্দ্রের নির্মাণের দায়িত্বে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর ভোটকাল সব আয়োজন সম্পন্ন, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। এদিকে ৩৫ বছর পর এবারে নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারেন নারী ভোটাররা। প্রায় ১১,৫০০ ছাত্রীর ভোট প্রভাব ফেলতে পারে সামগ্রিক ফলাফলে। তাদের অংশগ্রহণ এবং পছন্দই হয়তো নির্ধারণ করে দেবে কার হাতে উঠবে ক্যাম্পাসের নেতৃত্বের মশাল। চাকসু নির্বাচনে এবার ভোটার ২৭,৫১৬ জন। এর মধ্যে ৯টি ছাত্র হলে ১৬,১৮৪ জন ও ৬টি ছাত্রী হলে ১১,৩৩২ জন। অর্ধেকের কাছাকাছি নারী ভোটারদের নিয়েই এখন হিসাব করছেন বিভিন্ন প্যানেল ও প্রার্থীরা। আবাসিক হল থেকে শুরু করে একাডেমিক ভবন, শাটল ট্রেন সব জায়গাতেই নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন প্রার্থীরা, দিয়েছেন নানা প্রতিশ্রুতিও। যদি কোনো সমস্যা না হয় প্রশাসন যদি নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, বেশি সংখ্যক ভোট দিতে আসবে মেয়েরা। তবে প্রার্থীদের ভাবনা ও ইশতেহারগুলো ঠিকমতো নারীদের কাছে পৌঁছায়নি। নারীদের বড় একটা অংশ ভোটে অংশগ্রহণ না করার শঙ্কার কথাও বলছেন শিক্ষার্থীরা। অনেক নারী প্রার্থী বলছে যে আমাদের কাছে তো সবাই এসে পৌঁছাতে পারছে না, বা আমাকে নিয়ে সকলের ভাবনাগুলো কমন হয়ে যাচ্ছে, যে ইউনিক কিছু নাই। তো এই জায়গায় আমার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা মনে হচ্ছে যে নির্বাচনের দিন হয়তো বা নারী শিক্ষার্থীর উপস্থিতিটা একটু কম থাকবে ভোটারদের দিক থেকে। অতীতে ভালো কাজ করেছে এবং ভবিষ্যতে নারী বান্ধব ক্যাম্পাস গঠনে যারা ভূমিকা রাখবে বলে মনে করছেন তাদেরকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন অনেকে। এবার যারা নির্বাচিত হবে আমাদের ভোটের মাধ্যমে, আমি চাইবো যে তারা যেন আমাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে, তারা যেন শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠনে আমাদেরকে সহায়তা করে এবং এটা নেতৃত্ব যেন তারা খুব ভালোভাবে দেয়। পাশাপাশি নারীদের জন্য একটা নিরাপদ আবাসস্থল, যেমন ক্যাম্পাস আমার দ্বিতীয় ঘর, আমি যেন আমার ঘরে নিরাপদ থাকতে পারি, এই নিরাপত্তার ব্যাপারটা যেন তারা নিশ্চিত করে। 15ই অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আসদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজধানীর কলাবাগান এলাকায় ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাতুড়ি দিয়ে খুন করে মরদেহ ফ্রিজে রেখে পালিয়েছেন তার স্বামী, এমন অভিযোগ করেছেন মর্মান্তিক হত্যার শিকার ওই নারীর বড় মেয়ে। পুলিশের ধারণাও তাই। অভিযুক্তকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন ভুক্তভোগী স্বজনরা। রোববার রাতে 3 মেয়ের ঘুমের পর নিজেও শুতে যান তাসলিমা আক্তার। সোমবার ভোরে মেয়েদের আর দেখা হয় না তার। হাতুড়ি দিয়ে খুন করে স্ত্রীর মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখেন অভিযুক্ত স্বামী নজরুল। মেয়েদেরকে ফুপুর বাসায় নিয়ে গিয়ে উধাও হয়ে যান তিনি। ওদেরকে রেডি করে নিয়ে ফুপির বাড়িতে দিয়ে আসে। তো ওইখানে ফুপির বাসা থেকে আমাদেরকে নক দেয়। তারপর তো আমরা আসার পর থানায় যাই প্রথম, তারপর আইনি ব্যবস্থা হবে। আমরা মারধর করতো, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর ঠিক হয়ে যেত আর কি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেরকম একটাই থাকে। ভুক্তভোগীর বড় মেয়ে জানান, রোববার রাতে বাসা মেরামতের জন্য হাতুড়ি এনে রাখা হয়েছিল। পরদিন সকালে ছোট বোন সহ তাকে তার ফুপুর কাছে রেখে এসে ফোন বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বাবা। বাধ্য হয়ে মামাকে খবর দিলে কলাবাগান পুলিশের সহযোগিতায় বাসায় এসে দরজা ভেঙে রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মায়ের মরদেহ। মেয়ের দাবি, প্রায় তার মাকে মারধর করতেন বাবা। ডিপ ফ্রিজে যে মাছ মাংস ছিল সেগুলো অনেক নিচু ছিল, কিন্তু আমরা দেখছিলাম অনেক হাই হয়ে আছে এখানে। তখন একটা দুইটা নামানোর পর আম্মুর ওনার দেখতে পাই, তখন ওনাদের ধারণা এখানে আম্মু। তারপর সিআইডি ওনারা সবাই আসার পর আম্মুকে বের করা হয়। পুলিশের একাধিক টিম খতিয়ে দেখছে ঘটনা। তাদের পারিবারিক সমস্যা ছিল, হাজব্যান্ড ওয়াইফের সমস্যা ছিল, সেই সমস্যা থেকেই এই হত্যাকাণ্ড। অলরেডি আমাদের টিম কাজ করছে, আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। মর্মান্তিক এই ঘটনায় কলাবাগান থানায় মামলা করেছে নিহতের আত্মীয় স্বজন। অভিযুক্ত নজরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। আবাসন, খাবার, যাতায়াত ও চিকিৎসার অপ্রতুলতার সংকটে ধুঁকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হলে সিট না পেয়ে অনেক শিক্ষার্থীকে চড়া ভাড়ায় থাকতে হয় আশপাশের কটেজে। নগর থেকে আসার বাহন, শাটল ট্রেনেও বগি সংকট সহ নানা সমস্যা। অভিযোগের শেষ নেই হলগুলোর খাবার নিয়েও। মেডিকেল সেন্টারে মেলে না নাপা ছাড়া অন্য ওষুধ। চাকসুর নতুন নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সমস্যার সমাধানে কাজ করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাহাড়, ঝর্ণা আর শাটল ট্রেনের বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন ধরে খাবার, আবাসন, চিকিৎসা ও যাতায়াত এই 4 সমস্যায় ধুঁকছে 2100 একরের এই ক্যাম্পাস। চাকসু নির্বাচন ঘিরে আবার সামনে এলো এই সংকটগুলো। হলের খাবার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয়ে যে ডাইনিংগুলো আছে ওগুলোতে মানে অনেকটা যেরকম আমরা এক্সপেক্ট করি বিশ্ববিদ্যালয়ে আসার আগে ওরকমটা না। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটাই প্রশাসনের কাছে একটা উপেক্ষিত বিষয়ের মতো দাঁড়িয়ে আছে আর কি। এটার প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় 30,000। ক্যাম্পাসের 14টি হলে থাকেন মাত্র 8,000 শিক্ষার্থী। বাকিদের ভাড়ায় থাকতে হয় কটেজে ও শহরের বিভিন্ন বাসায়। 22% শিক্ষার্থী হলে সিট পাচ্ছে। বাইরে অনেকেই বাসা ভাড়া নিয়ে থাকে, যেখানে স্থানীয়দের হামলার একটা শিকার হতে হয়। কটেজ বা যেসব বাসা আছে এগুলোতে খোঁজ নিয়ে দেখবেন ভাড়া এত পরিমাণ বেশি, একটা সাধারণ শিক্ষার্থীর পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব না। পুরো বিশ্ববিদ্যালয়ে একটি মেডিকেল সেন্টার থাকলেও মেলে না কাঙ্ক্ষিত সেবা। অভিযোগ যে অসুখী হোক নাপা ছাড়া কোনো ওষুধই পান না তারা। এখানে অনেক জঙ্গল, নানা প্রজাতির বিষধ সাপ এখানে রয়েছে, কিন্তু এখানে আমাদের মেডিকেল সেন্টারের কোনো অ্যান্টিভেনম নেই। আমাদের কাছে মূলত এটা যে নাপা সেন্টার হিসেবেই পরিচিত। যারাই চাকসুতে ইলেক্টেড হবে তাদের কাছে আমার একটাই আবেদন যে যাতে মেডিকেল সেন্টারকে একটি সমৃদ্ধশালী এবং উন্নত করা হয়। ক্যাম্পাসে যাতায়াতের জন্য বাইরের শিক্ষার্থীদের একমাত্র ভরসা শাটল ট্রেন। সেখানেও বগি সংকট, বেশিরভাগ সময়ই নষ্ট থাকে ফ্যান। গাদাগাদি করে চলাচল করতে হয় তাদের। লোক সংখ্যা বেশি হতে বা শিক্ষার্থী বেশি হতে আমাদের একটা গরু ছাগল যেভাবে নিয়ে যাওয়া হয় বা যাওয়া হয় সেরকম একটা অবস্থা। সেখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। এই যে বগি সংকট, শিডিউল বিপর্যয় থেকে শুরু করে আপনার বহিরাগতদের জন্য সিট না পাওয়া একটা বড় সমস্যা। চাকসু নির্বাচনে এসব সমস্যা নিয়ে কাজ করবেন এমন প্রার্থীদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা। যাদের কথাগুলো শুনলে মনে হবে না, যদি আমি ওনাকে ভোট দিয়ে মনে হচ্ছে উনি আসলেই কাজ করবে আমাদের পক্ষ থেকে হয়ে, তাকেই ভোটটা দিই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সমস্যাগুলো সমাধানে কাজ করবেন তারা। আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীরা যদি আমাদের সাথে একসাথে কাজ করে তাদের মধ্যে যে আমাদের গ্যাপ, সেই গ্যাপগুলো মিনিমাইজ হবে এবং আমরা যদি একসাথে কাজ করি আরও খুব সহজে এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এত সব সংকট মাথায় নিয়েই কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। নতুন নেতৃত্ব এসব সমস্যা সমাধানে কতটা ভূমিকা রাখতে পারবে সেটি এখন দেখার বিষয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বগুড়ার 7টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। তবে প্রতিটি আসনে রয়েছে ধানের শীষের একাধিক দাবিদার। সমাধানে আসতে তাই সবার সাথে ভার্চুয়ালি কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে সবাইকে যোগ্য প্রার্থী উল্লেখ করে দিয়েছেন দিক নির্দেশনা। আহ্বান জানিয়েছেন মনোনয়ন না পেলেও ঐক্যবদ্ধ থাকার। দিক নির্দেশনা পেয়ে শুধু মনোনয়ন প্রত্যাশীরাই নয়, উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরাও। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়া বরাবরই দলটির ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগ শাসনামলের 3টি নির্বাচন ছাড়া 1979 সাল থেকে যতটি নির্বাচনে দলটি অংশ নিয়েছে তার সবটিতেই ছিল ধানের শীষের জয় জয়কার। ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে কয়েক গুণ। বগুড়ায় 7টি আসনের মধ্যে জিয়া পরিবারের জন্য 2টি আসন সংরক্ষিত রেখে বাকি 5টি আসনে অন্তত 40 জন ধানের শীষের দাবিদার। এমন পরিস্থিতিতে প্রার্থী চূড়ান্ত করতে ধারাবাহিক মিটিং করে যাচ্ছেন বিএনপির হাইকমান্ড। শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা হয় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মনোনয়ন প্রত্যাশী 22 জনকে। একজন বিদেশে অবস্থান করায় অংশ নেন 21 জন। যাকে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে, শুধু এই মেসেজটুকুই আমাদের দিয়েছে যে আমাদের প্রার্থী সবাই যোগ্য, কিন্তু প্রার্থী তো দিতে হবে একজন। নেতাদের দাবি বগুড়ায় প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত, শিগগিরই ঘোষণা করবে হাইকমান্ড। মনোনয়ন না পেলেও দলের প্রার্থীর জন্য কাজ করার নির্দেশনা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যারা মনোনয়ন বঞ্চিত থাকলেন তারা যেন মন খারাপ না করে বা তারা যেন কোনো রকমের কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না করে, সেই আবেদনই তিনি তার বক্তব্য রেখেছেন। তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে দারুণ খুশি মনোনয়ন প্রত্যাশীরা, উজ্জীবিত তৃণমূল নেতাকর্মীরাও। সকল স্তরের নেতাকর্মীরা তারা সম্মিলিতভাবে সেই প্রার্থীর পিছনে জনগণকে উদ্বুদ্ধ করে বিপুল ভোটের মাধ্যমে যেন বিএনপি বিজয়ী হয়, সেই জিনিসটি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন। ওনার একটা মিটিংয়ে একটা কথাই আমরা সবাই একত্রিত হয়ে দলের পক্ষে কাজ করার জন্য যাচ্ছে। এটা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আরও বেশি উৎফুল্ল।
নির্বাচনকে ঘিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা বিএনপিকে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং গতিশীল করবে বলে মনে করেন এসব নেতারা। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করতে গিয়ে মিলেছে অবৈধ মিটার সংযোগ চক্রের সন্ধান। সম্প্রতি দুদক ইলেকট্রনিক্স ব্যবসায়ের অভিযোগ তদন্তে গিয়ে উল্টো অভিযোগকারীর বিরুদ্ধেই মিটার জালিয়াতির প্রমাণ পেয়েছে নেত্রকোনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ চোর চক্রের কারণে অতিরিক্ত লোডশেডিং ও বাড়তি বিল সহ্য করতে হচ্ছে জেলার গ্রাহকদের। নেত্রকোনা পৌর শহরের নাগরা এলাকার বাসিন্দা খোকন দাসের বাসার ভাড়াটিয়া জিতেন্দ্র সরকার। গেল এপ্রিলে তার বাসায় বিদ্যুৎ বিল আসে প্রায় ৩ লাখ টাকা। এতে দুদকে অভিযোগ করেন বাড়ির মালিক খোকন চন্দ্র দাস। তদন্তে নামে স্থানীয় বিদ্যুৎ অফিস। প্রাথমিক তদন্তে দেখা যায় অভিযোগকারী খোকন চন্দ্র দাসের মিটারের বাহির ও ডিসপ্লে নাম্বার ভিন্ন ভিন্ন। এতে মিটার টেম্পারিং করে অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রমাণ পেয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। ডিসপ্লেতে যে নাম্বার এবং মিটারের বডিতে যে নাম্বার দুটা ভিন্ন, ম্যাচ না খাওয়াতে আমরা এটা আমাদের কাছে পরিলক্ষিত হয়। তবে স্থানীয় বিদ্যুৎ অফিস থেকেই মিটার নেওয়ার কথা জানান অভিযুক্ত খোকন চন্দ্র দাস। আমি মিটার লাগাইছি প্রায় 19 সালে। 19 সালের পরে মিটার কোনো কিছু হয়েছে বা হয়েছে না, এটা কোনো সম্বন্ধে কোনো ধারণা আমার ধারণার বাইরে। যখন আমার এই বিলটা আসার পরে বোঝা গেছে যে এটার মধ্যে একটু প্রবলেম আছে। গ্রাহকরা বলছেন বিদ্যুৎ চোর চক্রের কারণে অতিরিক্ত লোডশেডিং ও বাড়তি বিল সহ্য করতে হচ্ছে তাদের। সাধারণ গ্রাহকদের কাছে অতিরিক্ত বিল দিচ্ছে এবং বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, লোডশেডিং হচ্ছে। এই যে দুষ্ট চক্রটা, একটা সিন্ডিকেট যেটা আছে, এটাকে বন্ধ করতে হবে। বিষয়টা যদি নজরে না আনা হয় এবং তদন্ত না করা হয় তাহলে কিন্তু আমরা এই দুর্ভোগের শিকার হব। যদিও চক্রকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় বিদ্যুৎ অফিস। যে অভিযোগ করেছে সে কিন্তু এটার সাথে সরাসরি জড়িত এবং তার বিরুদ্ধে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। বাটন মিটার আলাদা পুরো জালিয়াতি চক্রের সাথে নেত্রকোনার সাথে সে ওতপ্রোতভাবে জড়িত। সে বলা যায় সে হচ্ছে এখানকার মাস্টার মাইন্ড। তার একটা ইলেকট্রিকের দোকান আছে, সেই দোকানের ছত্রছায়ায় সে সব কিছু চালিয়ে যাচ্ছে। নেত্রকোনা জেলা শহর সহ আশপাশের 462 কিলোমিটার অংশে রয়েছে পিডিবির অন্তত 60,000 বিদ্যুৎ গ্রাহক। ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মার ভাঙনে আবারও বিপর্যস্ত শরীয়তপুরের জাজিরা। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের 860 কোটি টাকার তীর রক্ষার প্রকল্পের প্রায় 2 কিলোমিটার অংশ। তলিয়ে গেছে 30 কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগ। গেল 1 মাসে ভাঙনে গৃহহীন অন্তত 150 পরিবার। ঝুঁকিতে পড়েছে আরও 500-এরও বেশি পরিবার। পদ্মার উত্তাল স্রোত আর ঢেউ এখন ধেয়ে আসছে বসতভিটার দিকে। শরীয়তপুরের জাজিরায় নদী ভাঙনে মারাত্মক ক্ষতিগ্রস্ত নির্মাণাধীন বাঁধের প্রায় 2 কিলোমিটার অংশ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের 2 থেকে 11 নম্বর প্যাকেজ পর্যন্ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশে ডাম্পিং করা 5,87,000 বালু ভর্তি জিও ব্যাগের অধিকাংশই তলিয়ে গেছে। আর্থিক বিবেচনায় ক্ষতির পরিমাণ প্রায় 30 কোটি টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীরগতি আর নির্ধারিত সময়ে কাজ শুরু না করা বিপর্যয়ের মূল কারণ। আজকে প্রায় 2 মাস ধরে এখানে ভাঙতেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো লোকদের আমরা এখানে দেখিনি। যে নদীর ড্রেজিং করিয়া তারপর জিও ব্যাগ দিয়া পাথর ডাম্পিং করলে নদীতে স্থায়ী বেড়িবাঁধের মতো হইতো, কিন্তু তারা তা না করিয়া জিও ব্যাগ ডাম্পিং করিয়া সেই জিও ব্যাগ তো নাই, বাড়িঘর সমস্ত বিলীন হয়ে গেছে। পদ্মার ভাঙনে এরই মধ্যে নদীতে বিলীন 1.5 শতাধিক বসতবাড়ি, কৃষিজমি, ব্যবসার প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে ভাঙনের ঝুঁকিতে 5 শতাধিক পরিবার। আতঙ্কে বসতি সরিয়ে নিচ্ছে অনেক পরিবার। নদীতে মনে করেন বহুত ঘর দুয়ার ভেঙে লয়ে গেছে গা, ভেঙে লয়ে যাওয়ার কারণে আমরা অনেক নিঃস্ব হয়ে গেছি। আমরা নিঃস্ব হয়ে গেছি, থাকার মতন স্থান আমাদের নাই। আমাকে নদীতে ভাইঙ্গা ভাই সব নিয়ে গেছে। এখন ভাই দোকানটা ছিল একটা সম্বল, এটাতে মনে করে সংসার নিয়ে চলছি, এটাও ভেঙে নিয়ে গেছে। পুরান বাড়ি ভেঙে নতুন বাড়ি করছে, এবারে কাছাকাছি নদী আছে আর কি, একটা পুষ্কর আছে, পুর গেলে কেমন নদী, বোগালে নদী, আবার ভাঙ্গা লাগবে। এখন নতুন করে জিও ব্যাগ ডাম্পিং চলছে। ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে নতুন নকশা অনুযায়ী পুনর্নির্মাণ কাজ শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে এটা হয়েছে বলে মনে হয়। তো আমরা এই নিয়ে লেটেস্ট একটা সার্ভে করেছি 1 তারিখে। সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। 860 কোটি টাকা ব্যয়ে জাজিরার পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের 40% কাজ শেষ হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যয় আরও বেড়ে যাওয়ার শঙ্কা প্রকল্প সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।
জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এ সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার এবং দলগুলোর কাছে দেবে কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা হয় ৬টি সংস্কার কমিশন: সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্য কমিশন। গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2 পর্বের আলোচনায় 84টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ। শুক্রবার সনদ সই অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।